আমরা জানি যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই সম্ভব এবং অর্থবহ হয় যখন এর সুফল শুধু বড় শিল্পগোষ্ঠীগুলো নয়, বিদেশি বিনিয়োগকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যখন এটি মধ্যবিত্ত থেকে শুরু করে শ্রমজীবী প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে যায়। আমরা সম্প্রতি দেখেছি যে বিডা, বেজা এবং পিপিপিএ একীভূত হয়ে ইনভেস্ট বাংলাদেশ এখন দেশের অ্যাপেক্স ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হিসেবে কাজ শুরু করেছে। সরকারের যুক্তি হলো একটি সিঙ্গেল ফন্ট ডোর, যেটা বিনিয়োগকারীর জন্য খুবই সহজ হবে তার বিনিয়োগ করা এখানে, এবং তাকে এক কথায় বলা যায় যে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে সেই সার্ভিসটা দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবং আমরা আজকে আলোচনার জন্য এখানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আমাদের সাথে আছেন জনাব আব্দুল হক, প্রেসিডেন্ট বারবিডা। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং সাবেক রাষ্ট্রদূত জার্মানি। এবং আমাদের সাথে আরও আছেন KSM মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম যে আসলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই হয় যখন এর সুফল একদম সাধারণ জনগণ যখন সেটাকে ভোগ করতে থাকে বা উপভোগ করতে থাকে। আমরা আসলে সেই জায়গাটা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব, কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিডা এবং বেজা এবং পিপিপিএ একীভূত হয়ে ইনভেস্ট বাংলাদেশ, যেটা এখন বাংলাদেশের যে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হিসেবে কাজ শুরু করেছে গত 20 তারিখ থেকেই। এবং সরকারের যুক্তি, একটা যদি সিঙ্গেল এবং একটা যদি ফ্রন্ট ডোর থাকে তাহলে এটা বিনিয়োগকারীর যে প্রক্রিয়াটা সেটাকে আরও সহজতর করবে এবং বাংলাদেশে ইনভেস্টরদেরকে আরও আকর্ষণ করবে। যেহেতু বাংলাদেশ আসলে এমন একটা ভূ রাজনৈতিক অবস্থানে আছে যে সব দেশেরই কিন্তু সেখানে ইনভেস্ট করার একটা ইন্টারেস্ট কাজ করে। আর এই জন্যই আমরা আজকে এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কথা বলবো। প্রথমে আমি একটু জনাব মুস্তাফিজুর আপনার কাছে, আমি মিজানুর রহমান আপনার কাছে যাচ্ছি। আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এই যে বিনিয়োগকারীরা নীতির যে ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা দুটো নিয়ে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করছে, যেটা আমরা দেখেছি ডেইলি স্টারের একটি নিউজেও। তো রাষ্ট্রকে আসলে বিনিয়োগকারীর কাছে এমন একটি দীর্ঘমেয়াদী নীতির যে নিশ্চয়তা সেটা দিতে পারছে যে সরকার পরিবর্তন হলেও এই জিনিসগুলোর পরিবর্তন হবে না? আপনি যে কথাটা শুরু করছেন, তিনটা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, জি, বিশেষ করে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। এই তিনটা প্রতিষ্ঠানকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 সেটাও সংসদে পাস হয়েছে। আমরা তো মনে করি যে একটা দেশ তখনই স্বাবলম্বী হবে যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়েবে। এটা কিভাবে? প্রথমত আমাদের এখানে শিল্পায়ন দরকার, বিনিয়োগ। তো এখন এই বিনিয়োগের জন্য আমি খুব সংক্ষেপে যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সময় একটা বিনিয়োগ সম্মেলন হলো এবং এই বিডার বর্তমান যিনি চেয়ারম্যান, তখনও তিনি চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন এবং অনেক ঘটা করেই বলতে পারি যে একটা বড় অনুষ্ঠান করলেন এবং তখনকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন যে বিনিয়োগের একটা জোয়ার তৈরি হবে। আমরা আশান্বিত হলাম যে জাতীয় পর্যায়ে শুধু না, আন্তর্জাতিক পর্যায়ে তার একটা ভাবমূর্তি আছে। কিন্তু সেই অনুষ্ঠানে আমরা যেটা তথ্য পেলাম যে আমাদের দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ করে যে কথাটা বললেন যে তারা যেটা পেয়েছেন বিনিয়োগ করার ক্ষেত্রে, যে তারা বাংলাদেশের নীতি যে ধারাবাহিকতা এবং আমলাতান্ত্রিক জটিলতা, তারপরে দুর্নীতি, হ্যাঁ, এরপরে একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের যে সমন্বয়হীনতা, এগুলো কিন্তু তারা তুলে ধরলেন। আর একটা বড় কথা তারা তুলে ধরলেন যে এই যে শুল্ক এবং কর, গ্যাস, বিদ্যুৎ এবং অবকাঠামো উন্নয়নের মারাত্মক ঘাটতি। কিন্তু এরপরও তো আমরা এফডিআই দেখলাম 2025 সালে দেখা গেছে যে 39.36, যেটা হচ্ছে $1.77 বিলিয়ন উঠে আসছে। না, উঠে আসছে এই যে কথাটা বললেন। এখন আমি যে জায়গাটায় আসছি, যে এই যে তিনটা প্রতিষ্ঠানকে একীভূত করে যে ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হলো, এটা তো আমাদের বিনিয়োগের জন্য এবং শিল্পায়নের জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। এখন এই যে সংকটগুলো ছিল
এখন তিনিও তো এখনো তো এই 3টা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিয়োগ পেলেন। এখন এই সম্মেলন থেকে যে পরামর্শগুলো এসেছিল এটা তো বর্তমান সময়ে আরো প্রকট হলো। আপনি 3টা প্রতিষ্ঠানকে সমন্বয় করলেন, সমন্বয়হীনতা দূর হবে এবং অনুমোদন যেটা পাওয়ার ক্ষেত্রে, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা পাবো, এ ধরনের কিছু আমরা সুযোগ সুবিধা পাবো এবং এর গঠনের উদ্দেশ্য সেটা বলা হয়েছে। কিন্তু আমরা যেটা মনে করছি যে আপনি রাজনৈতিক স্থিতিশীলতার সাথেও একটা দেশের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ব্যাংকিং খাতে আপনি ঋণ প্রাপ্তির সুবিধা এবং সেই ক্ষেত্রে আপনি একটা বিনিয়োগ করলেন। ধরুন আজকে যে কথাটা আমাদের এই যে অর্থমন্ত্রী বলেছেন যে 2 বছরের মধ্যেও আমরা কিন্তু গ্যাস, বিদ্যুৎ এবং অবকাঠামোগত যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা দিতে পারছি না। এখন ধরেন আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা শিল্প গড়ে তুলেছি, এখন যদি আমাকে গ্যাস দেওয়া না হয়, বিদ্যুৎ দেওয়া না হয়, তাহলে আমি যে ঋণ নিয়েছি বা বিনিয়োগ করেছি আমার অবস্থাটা কোথায় যাবে? সেই জিনিসটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সরকার পরিবর্তন হলেও যে ওই কাঠামোগুলোর পরিবর্তন হবে না, স্থিতিশীলতার ওই জায়গাটায় আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু জনাব আব্দুল হক আপনার কাছে আসতে চাই। এই যে 3টি প্রতিষ্ঠান একীভূত হলো, এটা কি সত্যি বিনিয়োগকারীর সময়, খরচ, হয়রানি কমাবে, নাকি এটি জাস্ট একটা প্রাতিষ্ঠানিক নাম হয়েছে এবং কাঠামোর পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখানে খুব ভালো লাগছে দেখে, আমাদের শ্রদ্ধেয় মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার উনি জার্মানিতে দেখা হয়েছিল, আজকে এখানে আবার দেখা হলো। তিনি রাজস্ব বলে চেয়ারম্যান ছিলেন, আমাদের খুব প্রিয় মানুষ। আমার আরও সহালোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই প্রস্তাবনার পক্ষে আমরা বহুদিন থেকে কথা বলছিলাম। আমি জাপান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, তখন থেকে কিন্তু আমরা বলছিলাম যে এই মডেলটা অ্যাকচুয়ালি যেমন জাপানিজরা বলে জ্যাট্রো, একক এজেন্সি, বিনিয়োগ, ট্রেড, ইনভেস্টমেন্ট সব কিছু তাই, এবং সেটা প্রফেশনাল পিপলরা এটা রান করে একেবারে টোটালি। ওখানে যারা ঢুকে তারা ওইখান থেকে রিটায়ার করে, তারা এই সমস্ত ইনভেস্টমেন্ট টাকাকে ফ্যাসিলিটেট করে। তো এটার জন্য বাংলাদেশে বিভিন্ন এজেন্সি থাকাতে ওভারল্যাপিং হয়, সময় ক্ষেপণ হয়। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা শুধুমাত্র ব্যবসা, এখানে কি ব্যবসা আছে কিনা? ব্যবসা বোধহয় নাই, না, এখানে আছে শুধু বেজা আর হচ্ছে পিপিপিএ আর হলো পিপিপিএ। হ্যাঁ, কিন্তু এইটাও কিন্তু সম্পূর্ণ হলো না। এটা যদি আইডিয়ালি করা হয়, যেমন ভূঁইয়া সাহেব হয়তো বলবেন জার্মানিতে কীরকম আছে, ফর এক্সাম্পল তারা পৃথিবীর টপে আছে একদম। তো সেটা যদি আমরা একেবারে রিসেন্ট দেখি, খুব কাছাকাছি সময়, তাহলে ভিয়েতনাম, এটা বিইং এ কমিউনিস্ট কান্ট্রি, তারা কিন্তু একক এজেন্সি করেছে ভিয়েত ট্রেড। আমি বলবো প্রথমত আমি সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা অন্তত পক্ষে এগিয়েছে, কিন্তু সেটা কমপ্লিট হতে যদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যে ইগুলো আছে, যেমন সিসিআই, চিফ কন্ট্রোলার ইম্পোর্ট এক্সপোর্ট, যেটা অ্যাকচুয়ালি ইম্পোর্টকে ফ্যাসিলিটেট করে। আগে ইম্পোর্টকে নিয়ন্ত্রণ করা হতো, একসময় ছিল লাইসেন্সিং ছিল, লাইসেন্স ছাড়া ইম্পোর্ট করা যেত না। এখন কিন্তু ইম্পোর্ট ওপেন মার্কেট, অবারিত, আপনার কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। সরকার বলে রেখেছে এই জিনিস ইম্পোর্ট হবে ইত্যাকার। কিন্তু সিসিআইকে আমরা ব্যবহার করতে পারতাম ক্যাপাসিটি বিল্ড আপ করে। ইম্পোর্ট প্রমোশন কিন্তু আমাদের দরকার। কেন? আপনার এখানে প্রায় প্রতি বছর 22 থেকে 24 লক্ষ তরুণ জব মার্কেটে আসছে, তাদের কিন্তু আপনি চাকরি দেওয়া অসম্ভব। তো ব্যবসায় যদি চান তাহলে তারা কি ব্যবসা করবে? আমাদের কিন্তু ব্যাপকভাবে একটা শিল্পায়ন দরকার। শিল্পায়নের জন্য আমি যদি ব্রাজিল থেকে কাঁচামাল এনে সেটাকে 2%, 3%, 5% ভ্যালুয়েট করে আবার রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আমার এখানে একটু পরামর্শ দরকার। এবং কি আনবো, কোথা থেকে আনবো, এইসব জায়গায় কিন্তু সরকার সিসিআই, ইপিবি, ওটা রপ্তানি উন্নয়নের জন্য করা হয়েছিল। এগুলাকেও যদি আমরা একটা আধুনিক অর্গানাইজেশন হিসেবে করা যায় এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, তো এই সবটাই কিন্তু আপনার আবিষ্কার করার দরকার ছিল না। দিস আর অল দেয়ার। এবং সাকসেসফুল কান্ট্রিগুলো, ইনক্লুডিং ভিয়েতনামের মতো একটা কমিউনিস্ট কান্ট্রি, যারা একেবারে টোটালি অন্য একটা নীতিতে বিশ্বাস করে, তারাও কিন্তু বাজার অর্থনীতিকে ধারণ করার জন্য বেস্ট প্র্যাকটিস জিনিসগুলোকে নিয়েছে। তো আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড স্টার্ট। অনেক দেরিতে হলেও ভালো একটা স্টার্ট বর্তমান সরকার এসে করেছে, কিন্তু এটাকে আরও ব্যাপকতর করা উচিত। মালয়েশিয়ার একটা এজেন্সি আছে মিডা, আমার মনে হয় ওটাকেও দেখা যেতে পারে। দেখে এই বাকিগুলোকে সমন্বয় করে, কিংবা
এদেরকে আলাদা করে কমার্স যদি একক করা হয় জি, তাহলে এটা ভালো হবে। আমি আবারও আসবো আসলে এই ইনভেস্ট বাংলাদেশের সাফল্য মাপার জন্য আসলে কি ধরনের সূচক হওয়া উচিত সেই জায়গাটা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। আমি একটু আগে জানতে চাই মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনার কাছ থেকে একটু প্রশ্ন করব যে আপনি তো মানে এনবিআর এর চেয়ারম্যান যে ছিলেন, যেহেতু আপনার এই জিনিসটা অনেক ভালো হবে যে কর প্রশাসন এবং রাজস্ব আহরণের সংস্কার আসলে কতটুকু জরুরি। কারণ হচ্ছে একটা ব্যবসায়ীতে কিন্তু একটা অভিযোগ আছে যে কর ব্যবস্থা জটিল এবং মানে কি বলে এটাকে অনিশ্চিত হলে যারা বিনিয়োগকারীরা নিরুৎসাহিত থাকেন। আমি এই জায়গাটা একটু জানবো যে এনবিআর কি রেভিনিউ কালেকশন বা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ট্যাক্সেশন এটার ব্যাপারে তারা কি কতটুকু প্রস্তুত আছে বা কতটুকু তাদের মতামত? যে আলোচনাটা সূত্রপাত হয়েছে ইনভেস্ট বাংলাদেশ, এটি সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন থেকে সেন্ট্রালাইজেশনে এসছে। যেমন ধরেন স্পেশালাইজেশনের জন্য বেজা এবং পিপিপি করা হয়েছিল। তো বেজার আমি প্রথম নির্বাহী চেয়ারম্যান ছিলাম। তো বেজাতেও কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের একটা ব্যবস্থা ছিল, বিডাতে ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা ছিল। এখন ইনভেস্ট বাংলাদেশ যেটা করা হয়েছে সেটা সবগুলি অ্যামালগামেট করে সেইখানেও ওয়ান স্টপ সার্ভিস এবং যাতে বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত কাজ দেওয়া যায় সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শুধু মুখে মুখে বললে হবে না। যেমন জমি অধিগ্রহণ, তারপরে জমির রেজিস্ট্রেশন, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, ট্যাক্সেশন ফ্যাসিলিটিস। জমি অধিগ্রহণ বা জমি এই জায়গাগুলো তো নিশ্চয়ই সিটি কর্পোরেশন গুলো বা সিডিএ তারা মানে বা মানে ওরাও এটার সাথে শহর উন্নয়ন, হ্যাঁ ওরাও এটার সাথে আছে। কিন্তু বিনিয়োগের পরিবেশ যদি বিদেশিদের জন্য তৈরি করতে হয় তাহলে সবগুলি কাজ এক জায়গা থেকে করে দিতে হবে। আবার ধরেন ট্যাক্সেশন পলিসি কি হবে সেইগুলি সব এক জায়গায় নিয়ে আসা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এখন আমরা একটু অপেক্ষা করব, দেখব যে সরকার এই ব্যবস্থাগুলিকে কিভাবে ফ্যাসিলিটেট করেন। অর্থাৎ সকল প্রতিষ্ঠানগুলির রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে হবে, তা না হলে কাজ হবে না। আর আমাকে আপনি যেই প্রশ্নটা করেছেন যে রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং রাজস্ব বৃদ্ধির জন্য চেষ্টা করা, আমাদের একটা গতানুগতিক পদ্ধতিতে আমরা রাজস্ব এখন আহরণ করি। যেমন ধরেন কোনো বছর আমাদের গ্রোথ হয় 10%, কোনো বছর 11, 12, এমনকি ম্যাক্সিমাম 16, আবার আমাদের হিস্ট্রি আছে 22-23% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। কিন্তু আইডিয়াল বর্তমান কয়েক বছর যাবৎ এটা 11-12% বেশি উঠে না। যদি 11-12% বৃদ্ধি হয় তাহলে কিন্তু রাজস্ব আহরণের মাধ্যমে বাজেটকে ফিট করা এটা মোটেও সম্ভব হবে না। কিন্তু এবার আমাদের বাজেটেও কিন্তু যেমন ধরেন এই বাজেটের একটা বড় অংশ এখন ব্যাংক ঋণের মাধ্যমে নেওয়া হচ্ছে এবং বৈদেশিক সহায়তার মাধ্যমে নেওয়া হচ্ছে। রাজস্ব সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর অফিস সম্প্রসারণ, অর্থাৎ জনগণের দোরগোড়ায় কর অফিসকে পৌঁছে দেয়া, এবং তখন কর অফিসগুলো জানতে পারবে যে কোথায় কার ট্যাক্স ফাঁকি হচ্ছে, কে ট্যাক্স কম দিচ্ছে বা বেশি দিচ্ছে, অথবা কেউ আদৌ দিচ্ছে কি দিচ্ছে না। এটা হলো একটা। আরেকটা হলো জনবল বৃদ্ধি করা। তো আমাদের এই বিষয় দুইটি খুব ধীর গতিতে চলে, যার জন্য আমাদের যে কাঙ্ক্ষিত রাজস্ব ইতিপূর্বে দেখা গিয়েছে, যেমন ধরেন এই বিএনপি সরকারের সময়ই 91-92 সালে যখন ভ্যাট কার্যক্রম চালু করে তখন কর অফিসের সম্প্রসারণ হয়েছে। তারপরে 2011 সালে আবার কর অফিস সম্প্রসারণ হয়েছে। তখন কিন্তু
ট্যাক্স একটা বড় জাম্প দিয়েছে। অর্থাৎ জনবল যদি বেশি না থাকে তাহলে ট্যাক্স আদায় করা সম্ভব না, এটি একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনকার জামানায় যেটি অটোমেশন, শুধু ট্যাক্স অফিস অটোমেশন হলে হবে না, যে কর অফিস যাদের থেকে আমি কর আহরণ করি তাদের অ্যাকাউন্টসও অটোমেটেড হইতে হবে। তাহলে আমি জানতে পারবো হ্যাঁ তাদের প্রোডাকশন কত, তাদের সেল কত, তাদের কত ট্যাক্স দিতে হবে। এই বিষয়গুলি কিন্তু জানা আসবো আবার আপনার কাছে। আমি একটু যেতে চাই জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে। জনাব মোস্তাফিজুর রহমান, আমাকে একটু একটা জিনিস বলবেন যে ব্যবসায়ীদের সবচেয়ে বড় একটু প্রয়োজন কিন্তু হচ্ছে প্রেডিক্টেবিলিটি, যে আমি আগামী 5 বছর যে কর বা আমদানি বৈদেশিক মুদ্রার যে স্থিতিশীলতাটা এবং জ্বালানির নীতিমালা কি থাকবে। সো বাংলাদেশ কি এখনো সেই মানে পূর্ব অনুমানযোগ্য যে পরিবেশ সেটাতেই কি মানে ইয়ে করতে পারছে, আস্থাটা রাখতে পারছে? আসলে প্রেডিকশন অ্যাবিলিটি, আপনার কোনো জিনিসই আসলে পারফেক্টলি প্রেডিক্ট করা খুবই মুশকিল। তবে যেখানে বড় বিনিয়োগ আছে, বিনিয়োগকারী কিন্তু প্রেডিকশন ছাড়া আপনার যে পাস্ট ডেটা দিয়ে ভবিষ্যৎ পূর্বাভাস করেই একটা বিনিয়োগের পরিকল্পনা করা হয়। ধরুন আপনি একটা বড় প্রকল্প নিয়েছেন, আপনি একটা আইডিয়া জেনারেট করেছেন, তারপরে এর সাথে টেকনিক্যাল আসপেক্টে এটা আগামী 5 ইয়ার্সে কি হতে পারে, এর সাথে রেগুলেটরি আসপেক্টসে। কিন্তু এই অ্যাসেসমেন্টটা করার জন্য তো আপনাকে প্রিভিয়াস আপনি কত ইনভেস্ট করেছেন, ওটার এগেইনস্টে আপনি কত আর্ন করেছেন, আপনি সবকিছু অ্যাসেস করেই তো সেটা করছেন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে যাওয়া কোনো ইয়ে হচ্ছে না, কোনো বিনিয়োগকারী আপনার মানে একটা প্রেডিকশন ছাড়া, মানে পূর্বাভাস ছাড়া, সেটা প্রেডিকশনটা তো অ্যাসেসমেন্টের বেসেই করা হয়। প্রেডিকশন করা হয় পাস্ট ডেটা দেখে, ট্রেন্ড দেখে, ওয়ার্ল্ডের গ্লোবাল ডেটা দেখে, এটা আপনার করা হয়। কিন্তু আমাদের মতো দেশে যখন আপনি বিনিয়োগ করছেন তখন কিন্তু অনেক কিছুই আপনার পূর্বাভাস যেটা আপনি করেছেন সেটার সঙ্গে বাস্তবতার মিল নাও থাকতে পারে। তো সেই দিক থেকে আমি বলবো যে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকে নিরাপদ করার জন্য, লাভজনক করার জন্য তার সাথে ইন্টার রিলেটেড যেগুলো ফ্যাক্টরস আছে সেগুলোকে একটা ধরেই তাকে অনুমান করতে হয়। এবং সরকারকে, বেসরকারি বিনিয়োগকারী যিনি আছেন তিনি সরকারকে মনস্তাত্ত্বিকভাবে এমনকি সরাসরি এই বিনিয়োগকারীর সাথে থেকে তার সমস্যাগুলো কোথায়, কোন জায়গায় কি হতে পারে বা কি হচ্ছে সেগুলো যদি সে অ্যাড্রেস করে সহযোগিতা করে তাহলে আপনার এই বিনিয়োগকারীর বিনিয়োগটা নিরাপদ হবে, লাভজনক হবে। এবং অসংখ্য বিনিয়োগকারী যখন তার উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়ে এটা যখন জাতীয় অর্থনীতিতে এটার অবদান রাখবে তখন অর্থনীতির আকৃতি বড় হবে। বিনিয়োগকারীর বিনিয়োগের মুনাফা দ্বারা সে আবার পুনঃ বিনিয়োগ করবে, নতুন ইন্ডাস্ট্রি হবে, এইভাবে দেশের অর্থনীতির আকৃতি বড় হবে। এবং বিনিয়োগ না হলে আপনার কর্মসুযোগ সৃষ্টিটাও হবে না। যদি মানুষের হাতে কাজ দিতে না পারেন তাহলে তার ক্রয় ক্ষমতা বাড়বে না, ক্রয় ক্ষমতা না বাড়লে আপনি তো সেই অর্থনীতির আকৃতিটাও বড় হবে না। কিন্তু যেখানে বিডা থেকে বলা হয়েছে যে গ্যাস সংকট এখন বিনিয়োগের একটি বড় বাধা, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় গ্যাস যদি না থাকে অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল বা বিনিয়োগের প্রণোদনা এসব কি কাগজে কলমে পরিকল্পনা হয়ে থাকবে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এগুলো না থাকে, বিনিয়োগকারী একটা মানে বিশ্ব স্বীকৃত একটা থিওরি আছে, বার্ডস অ্যান্ড পন্ড থিওরি। আপনার পাখি যে পুকুরে নামে, যে পন্ডের নামে, সেটা পুকুরের মালিক নিয়ে আসে না, ওখানকার পরিবেশ তাকে নিয়ে আসে, আবার ওখান থেকে ভালো না লাগলে চলে যায়। বিনিয়োগকারী, দেশীয় বিনিয়োগকারী, তিনি বিনিয়োগের নিরাপত্তা এবং তার যে টেকসই হচ্ছে কিনা, সাস্টেইনেবল, সেটা দেখেই তিনি সেই সেক্টরে বিনিয়োগ করবে যেখানে বিনিয়োগটা লাভজনক, যেখানকার কর কাঠামো ওইভাবে বিনিয়োগকারীকে আকৃষ্ট করে দিয়েছে। এগুলো হলো বিনিয়োগের প্রাথমিক শর্ত। আর আন্তর্জাতিক বিনিয়োগকারী তিনি বাংলাদেশে বিনিয়োগ করবে না ভুটানে করবে না ইন্ডিয়ায় করবে না চায়না করবে না কোথায় করবে, তিনি তার তুলনামূলক সুবিধা দেখেই আপনি যদি একটা ইন্ডাস্ট্রির মৌলিক যে ইউটিলিটি, বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক জায়গায় আছে, কিন্তু যখন আমার দেশে এভাবে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা গতকালকেও কিন্তু দেখেছি ফেসবুকে অনেকগুলো রিলস ঘুরছে যে একজনের 5টা মেইলই তিনি এখন বন্ধ করে দিচ্ছেন, কারণ আগামী 2 বছরের যে আমরা দেখেছি অর্থমন্ত্রীও আজকেও একটি করেছেন, বলেছেন যে এই দ্রব্যমূল্যের বৃদ্ধির উপরেও এটার গিয়ে একটা প্রভাব পড়বে এবং এটা পড়বেই।
সো আসলে এই জায়গাটা থেকে আপনার কি মনে হচ্ছে, আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তারা কি মনে করছেন সাস্টেনেবিলিটিটা কতটুকু? না, আমি মনে করি যে আপনার শুধু ভূরাজনৈতিক না, ভৌগোলিক জিওগ্রাফিক্যাল লোকেশনকে আকৃষ্ট হবার কারণেই যে বাংলাদেশে বিনিয়োগ যে এসে ভরে যাবে এর কোনো কারণ নেই। এখানে আপনার বিনিয়োগকে নিরাপদ করতে হলে, যেটা আমি বলি, আপনি উৎপাদন করবেন, আপনার ইউটিলিটি যদি না থাকে, অবকাঠামো যদি না থাকে, আইন শৃঙ্খলা যদি পক্ষে না থাকে, বিনিয়োগের যে অর্থনীতির যে স্থিতিশীলতা, রেট অফ ইন্টারেস্ট যদি সহায়ক না হয়, তারপরে ইনফ্লেশন যদি আপনার এটা যদি সহায়ক না হয়, এক্সচেঞ্জ রেট যদি সহায়ক না হয়, এগুলো তো অর্থনীতির স্থিতিশীলতার আমি আসবো আসলে এই জায়গাগুলো আমরা কিভাবে করা সম্ভব সেটাই একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আমি আবার একটু ফিরে যেতে চাই ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। আচ্ছা, এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো একীভূত হচ্ছে, কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিভাবে হবে একটু বলবেন কি? ঢাকা কেন্দ্রিক বিনিয়োগ ব্যবস্থার বাইরে যদি আমরা চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, অন্যান্য অঞ্চলের বিনিয়োগের যে সুবিধা সেগুলো আমরা কিভাবে নিশ্চয়তা করব? না, এটার জন্য সরকারের একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে বিনিয়োগকারীরা কিন্তু সবচেয়ে বড় সংকটের কথা বলে সমন্বয়হীনতা এবং তাদের নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে এবং আমলাতান্ত্রিক জটিলতা বিভিন্ন সংগঠনের সাথে। বিশেষ করে আপনি যদি দেখেন যে আমাদের এখানে একটা মন্ত্রণালয়ের সাথে কিংবা একটা দপ্তরের সাথে আরেকটা দপ্তরের সমন্বয়হীনতা, ফলে চিঠি চালাচালি করতেই দীর্ঘদিন সময় চলে যায়। সেই ক্ষেত্রে যদি আমাদের এই ধরনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা না হয় এবং একজন লোক বিনিয়োগ করবে চট্টগ্রামে কিংবা রাজশাহীতে, উনি যদি ঢাকায় এসে বসে থাকেন তার নিবন্ধন বা তার নানান সুযোগ সুবিধার জন্য, তাহলে তো তিনি বিনিয়োগ করতে পারবেন না। এই জন্যে শিল্পের দুটো দিক আছে, একটা হচ্ছে বৃহৎ শিল্প আর একটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প। এখন আমাদের এখানে রাষ্ট্রকে বলতে হবে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য কি কি নিরাপত্তা এবং কি কি সুযোগ সুবিধা নিশ্চিত করবে, বৃহৎ শিল্পের জন্য স্পেসিফাই করে দিলে প্রত্যেকটা জিনিসকে। এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি আমাদের এখানে অর্থনীতির একটা বড় সহায়ক শক্তি হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এবং সেটাকে কখনোই সরকার এবং ব্যাংকগুলো সাপোর্ট দিতে চায় না। এই জায়গায় আমি একটু বলি, আমাদের এখানে ঋণ খেলাপি দুই ধরনের হয়। এক ধরনের হলো ব্যাংক থেকে লোন নিয়ে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয় এবং সেই টাকা বিদেশে পাচার করে। আর একটা হচ্ছে ব্যবসা চালাতে যে সে নানা ক্ষেত্রে বাজার ব্যবস্থার কারণে এবং আমলাতান্ত্রিক জটিলতা বলতে ব্যাংক লোন থেকে শুরু করে অন্যান্য যে সুবিধাগুলো প্রতিষ্ঠান চালানোর জন্য, যেমন বিদ্যুৎ, গ্যাস, নানানটা, তো এই ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত এসে ঋণ খেলাপি হয় এবং সরকার কিন্তু তাকে বা ব্যাংকগুলো সহায়তা করার জন্য এগিয়ে আসে না। এই জায়গাটায় আমার দরকার হচ্ছে একটা পরিকল্পনা। আরেকটা বিষয় আমি বলি, যেটা সবাই বলেছেন, সেটা হচ্ছে যদি সরকার তাকে হেল্প করতে যায় তাহলে এই ক্ষেত্রে তো দেখা যাবে সবাই এই জায়গাটায় এসে। না, সরকার কি, সরকার তো সরকারের পরিকল্পনা থাকতে হবে, সহায়তা কে করবে। যেমন ধরেন আমাকে বলা হয়েছে যে এখানে আমি জানি যেখানে গ্যাস আছে, আমি বিসিকে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললাম, কিন্তু আমি যখন প্রতিষ্ঠানটা করে যখন উৎপাদন ব্যবস্থায় যাব, আমার তো তখন গ্যাস দেওয়া হলো না, আমাকে বিদ্যুৎ দেওয়া হলো না বাণিজ্যিকভাবে, তখন আমি তো বিনিয়োগ করেছি, আমি উৎপাদনে যেতে পারছি না। আরেকটা হচ্ছে যে বাজার ব্যবস্থা, এখানে তো দ্রব্যমূল্য সরকারের কখনোই নিয়ন্ত্রণে থাকছে না। এখন এই যে বাজার ব্যবস্থা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, দ্রব্যমূল্য যদি লাগামহীন হতে থাকে, তাহলে আমি যে টাকায় পণ্য কিনলাম এবং আমি বিক্রি করতে যেয়ে যদি কোনো সময় আমার ঘাটতি হয় কিংবা কোনো সময় লাভ হয়, অর্থাৎ সমন্বয় তো নেই। এই জায়গাটা বাজার ব্যবস্থাটা সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এটা কৃষি নির্ভর একটা প্রতিষ্ঠান, আমাদের এখানে কৃষির অধিকাংশ যন্ত্রাংশ কিন্তু বাইরের থেকে আসতে হয়। আমরা কিন্তু ইভেন আমরা সারটাও কিন্তু বাইরে থেকে আনছি। আমি এই যে আমাদের যে সার কারখানাগুলো আছে, আমরা কিন্তু সেইগুলো ঠিক মতো মানে পরিচালনা করতে পারছি না। এই যে না পারার যে কারণ,
সেই কারণটা হলো সরকারের যে পরিকল্পনা থাকা দরকার। মানে Sometimes কাগজে কলমে এটা তো আছে। আসলে একটা অনেক সময় তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়, যেমন কালকে আমরা দেখলাম কয়েকটি পুকুরের মাছ মরে গেছে, যেখানে কয়েক কোটি টাকার মাছ চলে গেছে। এটা পানির অক্সিজেনের অভাবে, কারণ বিদ্যুৎ ছিল না। আসলে এই জায়গাগুলোতে যেমন উনি একটা জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, এত বড় একটা মাছ উৎপাদনকারী একটা জায়গা তৈরি করেছেন। কিছু কিছু জায়গা তো আসলে আমাদের নিজেদেরও কিছু জায়গা আছে এই যেখানে দায়গুলো তো আসলে কেউ ব্যক্তিগত পর্যায়ে এড়াতে পারে না, কিন্তু আমি যে কথা সব শেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুব অল্প করে একটু তাড়াতাড়ি বলুন, আমাদের আসলে সময় স্বল্পতা আছে। যারা বিনিয়োগ করবে এই বিনিয়োগের জন্য যে প্রতিষ্ঠানগুলো তাদের মনিটরিং করবে এবং তারা সুবিধা প্রাপ্তির যে কথা ছিল সেটা যদি তারা যথাসময়ে পায়, তাহলে বিনিয়োগকারীরা আস্থা পাবে এবং তারা বিনিয়োগ করবে এবং সর্বাগ্রে লাভবান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবার জনাব আব্দুল হক আপনার কাছে আসবো। আপনাকে যেটা বলছিলাম যে এই যে আপনি বলছিলেন যে ইনভেস্ট বাংলাদেশের সাথে যদি আরও কিছু জিনিস, যেমন ব্যবসার কথা আপনি বলছিলেন, একীভূত হলে হয়তো বা আরও সংগঠিত হতো জায়গাটা। আসলে এই যতটুকুই নিয়ে করেছেন সরকার, এটাকে আসলে যদি আমি মানে গুরুত্বপূর্ণ একটা 3টে সূচক যদি হওয়া উচিত, সেটা আসলে কি হওয়া উচিত? দেশীয় এফডিআই থাকা উচিত, দেশীয় বিনিয়োগ, নাকি কর্মসংস্থান? আসলে কোন জায়গাটা, কোন সূচকটা দিয়ে আপনি চাইবেন এটাকে পরিমাপ করতে? এটা মানে ভিন্ন জিনিস, কিন্তু যেমন এটা হলো আপনার ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। সরকার এটাকে নতুন করে একটা ইনস্টিটিউশন ডেভেলপ করেছে যেখানে যাতে এক জায়গাতে গিয়ে সবকিছু পাওয়া যায়। তো সেটার মডেলগুলো আমরা আলোচনা করেছি, সে মডেলগুলো আলোচনা করেছি, বাট মূল লক্ষ্য হবে ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করা, যে ইনভেস্টার আসলো তার জন্য সন্তুষ্টি হয়। যেমন আপনি জার্মানি কিংবা ইউরোপে ইনভেস্ট করতে গেলে একই জায়গাতে সব পাচ্ছেন, আমাদের এখানে সেটা আমরা করতে পারি নাই। এবং যখনই বেশি জায়গা থাকে, বেশি মিনিস্ট্রি থাকে, তাতে কিন্তু সময় নষ্ট হয় এবং র্যান্ড সেকিং হয়, তারপরে ওভারলেপিং হয়। সবচেয়ে বড় কথা, বিনিয়োগকারীরা পছন্দ করে না, যেহেতু অন্যান্য দেশে এইসব দিকগুলো আছে। তো আমি বলবো যে এটা অনেক দেরিতে হলেও ভালো একটা শুরু, যে একটা ইনভেস্ট বাংলাদেশ যেটা দিয়ে শুরু করলো, ওইখানে হয়তো বিনা থেকে সাথে মাত্র একটা যোগ করে তারা করেছেন। এটা হয়তো আগামীতে আরো যদি একসাথে করতে পারে ভালো। এবং বাণিজ্য মন্ত্রণালয় যে ট্রেডের সার্ভিসগুলো আছে, এগুলোও কিন্তু আমরা বলেছি, এবং ইতিমধ্যে আমরা জাপান বাংলাদেশ চেম্বার থেকে প্রস্তাব করেছি, সরকার বলছে তারা এটা ভালো প্রস্তাব দেখবে। এইসব জায়গায় কিন্তু পরিবর্তন হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি একটা বড় রকমের বিনিয়োগের পরিবর্তন আনতে চান, ঠিক এই সময়ে যখন কিনা অর্থনীতি আমাদের নিম্নগামী কেন, একটা বড় রকমের বিপর্যয় হয়েছে আমাদের এখানে 24 সালে। তো এত বড় একটা শক, এর আগে ছিল কোভিডের শক, তারপরে আমরা রাজনৈতিকভাবে যেটা বড় শক হলো, এই শকটা কিন্তু বর্তমান সরকার তো কোনো বিপ্লবী সরকার না, এটা কিন্তু একটা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার। তারা একটা দায়িত্ব নিয়েছে, কিন্তু তারা খুব জোরে সোরে কিন্তু বলে নাই অর্থনীতির অবস্থাটা কি। আমি মনে করি যে এটা হয়তো বললে ভালো ছিল, তাহলে সরকারের অবস্থানটা স্পষ্ট হতো। তারা যদি বলতো যে আমরা ইকোনমিকে এই অবস্থা পেয়েছি, একটা শ্বেতপত্র করে তারা যদি বলতেন যে আসলে এই হলো আমাদের অবস্থা, এরকমভাবে আমাদের এই হলো আমাদের আমদানি রপ্তানি ইন্ডাস্ট্রি কিংবা রিজার্ভ এভাবে আছে, এবং আমরা মনে করছি যে এটা ফোরকাস্ট করতে পারতেন যে আমাদের রেভিনিউতে এত ঘাটতি হবে। সেই হিসাবে করে গেলে আমার বিশ্বাস একজন ব্যবসায়ী হিসাবে মনে করি বাস্তবভিত্তিক হতো, এবং জনগণ তৈরি থাকতো যে আমাদের সামনে কিন্তু শক আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে যে ভয়ঙ্কর লুটপাট হয়েছে এখানে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন লুটপাট হয়েছে। কিন্তু এতগুলা ব্যাংক, একটা গ্রুপ কিংবা সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে প্রতি ডলারে, আমি অনেক আলোচনা করছি কিন্তু আমি অন্তত, এবং সরকারকে তখনও সাবধান করছি যে আপনারা এটা ভুল করছেন, আপনারা ইসলামী ব্যাংকে হাত দিয়ে না, আমরা বলার চেষ্টা করেছি। তখন অনেকে হয়তো বলছে তোমার এত বড় সাহস, তুমি এগুলো বলছো, তোমার তো জীবনের প্রতি হুমকি হতে পারে। দেখেন, জীবন তো একটাই, তো সরকার যে ভুল করছে এটা বলা উচিত কারো না কারো। সবাই খালি প্রশংসা করছে, কিন্তু কেউ দেখাই দিচ্ছে না এটা নিয়ন্ত্রণ করা যাবে না। সরকার অটোমেটিক্যালি কিন্তু বাংলাদেশে ব্যাংকরাপ্ট হয়ে যেত যদি, এমনকি শেখ হাসিনাও থাকতেন, তাহলে যেভাবে আগাচ্ছিল এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। কয়েক মাসের মধ্যেই ব্যাংকরাপ্সি হতো। সেটা মধ্যে কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার এসে ওই কয়টা ব্যাংক বন্ধ করাতে 5-8টা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়, তখন রিজার্ভটা বেড়ে যায়। মাঝখানে তো কোনো ডলার পাওয়া যাচ্ছিল না, এক এক ডলার
5 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা পর্যন্ত বেশি দিয়ে। জনাব আব্দুল হক, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই সরকার যদি আমাদেরকে আগে থেকে অবহিত করে রাখতেন। এই জায়গাটা শেষ করে একটু, যে সরকার এখানে কিন্তু টোটাল ইকোনমিক চিত্রটা উচিত ছিল জনসমক্ষে তুলে ধরা এবং এইভাবে প্রস্তুতি নেওয়া, বেল টাইট করা, ব্যয়গুলো অপচয়গুলো কমানো, অপ্রয়োজনীয় প্রকল্পগুলো যেমন এটা পৃথিবীর অনেক দেশে হয়েছে, তারা কিভাবে সংকট মোকাবেলা করেছে, যে আমরা রাজস্ব কম পাবো, আমাদের গ্রোথ কম হবে, সেই জন্য আমাদের ব্যয় কম করতে হবে, জনগণকে প্রস্তুত করা, এবং টাকার মূল্য কমে গিয়েছে, টাকা এবং মানুষের আয় কমে গিয়েছে। অতএব এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমরা যে আদর্শিক আলোচনা করছি, দেশ কিন্তু আদর্শের জায়গায় নাই, দেশের ইকোনমিক অবস্থা কিন্তু ভয়াবহ, এবং সেটা এই সরকার এই অবস্থায় পেয়েছে, তো সেটা তারা খুব বেশি করে বলেন। এই জায়গাটা একটা ঘাটতি ছিল। অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু আসি জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। আপনি যেটা বলছিলেন, তাহলে এখন এই যে কর সংস্কারের মূল লক্ষ্যটা আসলে কি হওয়া উচিত? এটা কি সরকারের রাজস্ব বাড়ানো হবে, নাকি করের হার কমিয়ে করদাতার সংখ্যা বাড়ানোটা এটা বেশি জরুরি হবে? আচ্ছা, এখন সার্বিক আলোচনায় আমি একটু আলোকপাত করে আবার এখানে আসছি। অবশ্যই। সেটা হলো যে ইনভেস্ট বাংলাদেশ যে করা হয়েছে, সেটা হলো বিনিয়োগ দেশে বাড়ানোর জন্য। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি, যেমন ধরেন গ্যাস, বিদ্যুৎ, এটির এত ক্রাইসিস, এবং সরকার নিজেই স্বীকার করছে যে 2 বছর এটা মানে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে না। তো এই জায়গায় কিন্তু বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ বিনিয়োগের জন্য অর্থনীতিবিদ বলেন, দেশের সুশীল সমাজ বলেন, এমনকি সরকারও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ বিনিয়োগের মধ্যেও এইসব গ্যাস বিদ্যুতের অভাবে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গত জানুয়ারি থেকে সিপিডি গতকাল একটা হিসাব দেখিয়েছে, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই আমাদের যে আশেপাশে শিল্পাঞ্চলগুলি আছে, এখানে 95টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং 62,000 লোক কর্মহীন হয়েছে। এর আগে আরেকটা হিসাবে বলা হয়েছিল 495টি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। আবার ধরেন কিছু কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, যেগুলি আগে চালু ছিল। সেটা অনেক সময় আমরা বলতে পারি যে পলিটিক্যাল কারণে এগুলি বন্ধ, কিন্তু এইসব বিষয়গুলি কিন্তু মুখ্য বিবেচনায় আসা উচিত না। যারা শিল্প প্রতিষ্ঠান করেছে তাদেরকে লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য এবং এমপ্লয়মেন্ট টিকিয়ে রাখার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদনে যাতে তারা সবসময় থাকতে পারে, সেটা ফ্যাসিলিটেট করা সরকারের দায়িত্ব। এখন আপনি ওই যে তাহলে মানে আপনার কথার সাথে একটা জিনিস যায় যে বিডা যেটা বলেছিল, তাদের পাইপলাইনের যে 400 মিলিয়নের বেশি ডলারের বিনিয়োগের একটা ডিসিশন বা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে এসেছে, তাহলে এখন বিনিয়োগের আসলে মেইন চ্যালেঞ্জ যেটা, ওই যে পাইপলাইনের প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়নে মানে নিয়ে আসা এবং কলকারখানা এবং কর্মসংস্থানগুলো বাস্তবায়ন করা। জি 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 এটা করার জন্যই সহায়ক পরিবেশ লাগবে। যেমন ধরেন রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা এবং ইউটিলিটি সার্ভিস, যেটা আমার বেশি দরকার, ইউটিলিটি সার্ভিস, জ্বালানি, এটা যদি না থাকে, এইটার কথাই আমি বললাম যে ইউটিলিটিস। জি আচ্ছা, আরেকটা বিষয় আপনি দেখেন যে আমাদের এখন কিন্তু এই ডলারের ক্রাইসিস নাই, কিন্তু আমদানি আপনার র ম্যাটেরিয়ালস বলেন এবং এই যে শিল্প উৎপাদনের জন্য যা যা প্রয়োজন, এইগুলির আমদানি কিন্তু তেমন বাড়ছে না। এটার কারণ হইল বিনিয়োগ পরিবেশের মন্দা। তো এটা আলোচনার পরে আমি আপনার মূল প্রশ্নে আসি, সেটা হইল যে করের যেই বিষয়টা আছে, এটা একটু ছোট করে বললে ভালো হবে। হ্যাঁ, আমাদের যে ইয়েটা আছে এই কর পলিসি, এটা যখন বাজেট তৈরি হয় তখন নির্ধারণ হয়ে যায় এবং সেটাতে আপনার দেখা যাবে যে অনেক সময় ট্যাক্স বাড়ানোর জন্য ট্যাক্স রেট কমায় না,
কারণ ট্যাক্স রেট কমালে তো ট্যাক্স কমে যেতে পারে। আবার এই ভ্যাট বাড়ানোর জন্য অনেক কায়দা কানুন করে, আবার কোন কোন জায়গায় সরকারের রাজস্বটা বাড়ানোটাই এখানে কথা হলো যে রাজস্ব বাড়ানোর জন্য সহায়ক মানে পলিসি যেমন প্রয়োজন, তেমন সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি আগেই যেটা বলেছি, মানে আমাদের আসলে একটু স্ট্রিক্ট হয়ে এই জায়গাটা ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব হবে না। প্রশিক্ষিত ম্যান পাওয়ার এবং যারা ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয় সেটিকে যাতে উদ্ঘাটন করা যায় এবং ওই যে অটোমেশনে সব নিয়ে আসা যায়, শুধু এইটা না, আসলে আমরা এই ধরনের দুই যখন দৃষ্টান্ত দেখতে পাবো তখনই আমাদের আসলে আস্থার জায়গাটা আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই, যেটা আপনি যেহেতু একজন ফার্মাসিউটিক্যালস থেকে এসেছেন, তো ফার্মাসিউটিক্যালস বা লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইস সহ যে নতুন শিল্পগুলো, এগুলোর বিনিয়োগ বাড়াতে হলে শুধু ধরেন কর সুবিধা যথেষ্ট, নাকি নির্ভরযোগ্য যে একটা এনার্জি ইকোসিস্টেম যেটা আমরা বলছিলাম, এটা বেশি দরকার? দুটোর মধ্যে আপনার এটা দরকার না এটা দরকার, এর সাথে রিলেটেড যেগুলো আছে সবই দরকার। আপনি সবচেয়ে বেশি এই মুহূর্তে আপনার জন্য কোনটা দরকার? আপনি দেখুন, এইভাবে চিন্তা না করে, চিন্তাটা যদি আমরা এইভাবে করি, আমাদের দেশ নিয়ে যদি আমরা ভাবি, আমাদের অর্থনীতিটাকে, সামগ্রিক যে ন্যাশনাল ইকোনমিটাকে যদি আমরা স্ক্রিনিং করি, আপনি $90 বিলিয়ন আপনি আমদানি করেন, আর রপ্তানির লক্ষ্যমাত্রা স্থির করেছেন $63 বিলিয়ন। এই যে $63 বিলিয়ন মধ্যে আপনার 57 বিলিয়ন হলো প্রোডাক্ট, বাকিটা হলো সার্ভিস। আর এই 57 বিলিয়ন মধ্যে গার্মেন্টস হলো 48 বিলিয়ন। তাহলে আমাদের 53 বছরে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে? আমরা তো কোনো উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী কোনো শিল্পে যেতে পারিনি। আপনি পোশাক শিল্পের যদি ওর ব্যাক টু ব্যাক যদি ধরেন, ওরা যে র ম্যাটেরিয়ালস নিয়ে এসে বানায়, তাহলে আমাদের দেশের রপ্তানি হচ্ছে $20 বিলিয়ন, আর হলো আপনার আমদানি হচ্ছে প্রায় $100 বিলিয়ন। এই যে আপনার আমদানিমুখী একটা অর্থনীতিকে ভেঙে আপনি যদি এটা উৎপাদনমুখী এবং রপ্তানিমুখীতে নিতে না পারেন, তাহলে আমরা যে পরিমাণ বৈদেশিক লোন আমরা নিয়েছি, এই লোনের টাকা আপনি কোথা থেকে শোধ করবেন? আপনার তো এখানে উৎপাদন করে রপ্তানি করতে হবে। ফলে আজকের সরকার যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে যে ধরুন বাংলাদেশ ইনভেস্টমেন্ট বাংলাদেশ অ্যাক্ট নতুন আইন করেছে, আমি তো আশাবাদী এই কারণে যে পুরাতন যে সমস্ত সমস্যা ছিল বিনিয়োগকে ঘিরে, সেটাকে সংস্কার করার জন্যই তিনি এটা করেছেন। ওয়ান স্টপ সার্ভিস কিন্তু সব সরকারই সবসময় বলে গেছে, কার্যকরী হয় নাই। ব্যবসায়ীদের একটা ব্যবসা শুরু করতে গেলে কতগুলো লাইসেন্স নিতে হয়, সেগুলোকে আপনি মাথায় নিয়ে সত্যিকার অর্থে যদি গভর্নমেন্ট যদি বেসরকারি খাতকে বেসরকারি না ভেবে, আপনার সরকারি খাত তো কোনোটাই লাভজনক করতে পারেনি। আমরা শুধু দেখতেছি এক কেরু কোম্পানি, যেটা মূল উৎপাদনের যেটা জিনিস সেটা বাদ দিয়ে তারা অন্য জিনিসে প্রফিট করতেছে। তাহলে গভর্নমেন্টের কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সাকসেস নাই। তার মানে প্রাইভেট সেক্টরের যে ডেভেলপমেন্ট হবে সেটাও কিন্তু সরকার পাশে এসে দাঁড়ায়নি। আর একটু যেহেতু সুযোগ দিয়েছেন, আর একটু বলি, 200 বছর শাসন করে গেছে এখানে ব্রিটিশ, যারা বাংলাদেশের চেয়ে একটা ছোট দেশ, একটা কোম্পানি এখানে শাসন করে গেছে। তার দেশ পরিচালনা যখন ব্রিটিশ আসে তখন 35 কোটি মানুষ ছিল এই অঞ্চলে। আপনার সেটা একটা ব্যাপক রকমের একটা মানে ব্যুরোক্রেসি, যেটা বলে সর্বনিকৃষ্ট ব্যুরোক্রেসি দিয়ে ভারতবর্ষ এই রাষ্ট্র চালাইছে। সেখান থেকে বেরিয়ে আসতে প্রো পিপল ব্যুরোক্রেসি লাগবে, পলিটিশিয়ান দেখে এটা বুঝতে হবে। আশা করি এটা হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যেটা বুঝতে পারলাম যে আসলে ইনভেস্ট বাংলাদেশ, যেটা বিডা, বেজা এবং পিপিএ সমন্বিত যে কাঠামো তৈরি হয়েছে, আসলে এই প্রাতিষ্ঠানিক পরিবর্তনকে যদি খুব দ্রুত আমরা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা জায়গায় এনে রূপ দেওয়া যায় এবং দেশে যদি বিনিয়োগের পরিবেশটি সেভাবে তৈরি করা যায় এবং এর সুফল যদি প্রতিটি মানুষের কাছে, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যায়, তবেই এর সুফল আমরা বুঝতে পারবো এবং এটি একটি ভালো উদ্যোগ সেটাও আমরা বলতে পারবো। এখানেই আমি আজকে শেষ করছি চ্যানেল আই রাউন্ড টেবিল, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।